নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডটি হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আজ আপনি শুনতে চলেছেন সুজন মাঝির গল্পের অন্তিম পর্ব। এই রোমাঞ্চকর ধারাবাহিকের প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা শুনেছিলাম গ্রামের অতি সাধারণ ছেলে সুজন মাঝি তার নৌকোয় চেপে একদিন কিভাবে একজন মহিলা তার পূর্বজন্মের প্রতিশোধ নিতে গ্রামের সীমানায় প্রবেশ করেছিল এবং একটি খেলনা ঘোড়ার মাধ্যমে বশীভূত করেছিল সুজনকে। এবং সেই মহিলার করা বশীকরণের জন্যই সুজন দিনের পর দিন গ্রামের একটি করে ছেলেকে তুলে নিয়ে গিয়ে গ্রামের বাইরে এক নির্জন জঙ্গলের ভেতর কুচি কুচি করে কেটে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখত। এবং এসবের পেছনে হাত ছিল সেই মহিলার, যে আগের জন্মে এই গ্রামেরই একটি নিচু জাতি হিসেবে মানা বেদে সম্প্রদায়ের মেয়ে ছিল। আর গ্রামের মানুষরা কিভাবে সেই নিষ্পাপ নারী আর তার পুত্র সন্তানকে হত্যা করেছিল, সেই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে যখন সে সুজনের মাধ্যমে গ্রামের ক্ষতি করা শুরু করল, ঠিক তখনই ব্যাপারটা আন্দাজ করতে পারেন সুজনের শুভাকাঙ্ক্ষী বাদলা কাকা। এবং পরবর্তীতে যখন সুজনের মা আশালতা দেবী এবং তার পিতা হরিহর বাবু ব্যাপারটা জানলেন, তখন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আদৌ আছে? জলাহাটি নামের সেই গ্রামটি এই ভয়ঙ্কর অভিশাপ থেকে কি মুক্ত হতে পারবে? সেটা জানতে হলে আপনাকে শুনতে হবে আজকের পর্ব, জলাহাটির নিশি আতঙ্ক। আজ গল্প পাঠে এবং কয়েকটি বিশেষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিচ্ছেন সুপমা, দেবিকা, সুমিত এবং অনিকেত। শুরু হচ্ছে সুজন মাঝির গল্পের অন্তিম পর্ব, জলাহাটির নিশি আতঙ্ক। এখন কালভৈরব তান্ত্রিক ছাড়া আর কোনো উপায় নেই বৌঠান। আজ সকালেই আমাদের বেরিয়ে পড়তে হবে কালভৈরব তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। লোকের মুখে শুনেছি উনি সাক্ষাৎ ঈশ্বর। আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমাদের সুজনকে আবার আগের মতোই ফিরিয়ে আনার শেষ চেষ্টাটুকু আমাদের করতেই হবে। বৌঠান, হরিদা, তোমরা দুজনেই তৈরি হয়ে নাও, একটু পরেই বের হব। লাল পুটুলিতে মোড়া ওই জিনিসটা আমার সামনে এনে রাখ বাদলা, আর আমার জন্য কতগুলো লাল কাপড় আর লাল শালু নিয়ে আয়। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। কোনো ভয়ানক বিপদ যেমন চারপাশে ছড়িয়ে পড়লে কোনো সহজ কিছু তাকে উৎখাত করতে পারে না, ঠিক তেমনই সহজ কিছু দিয়ে এমন বিশাল ঘটনার উৎখাত একেবারেই করা সম্ভব নয়। এর জন্য লাগবে বর্বরতা, ভয়ঙ্করতা আর নিষ্ঠুরতা। অনেক কঠিন পথ। নিজেরা প্রস্তুত হয়ে নে তোরা। নিজেদেরকে সেই বিপদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত কর। আর হ্যাঁ, সে কিন্তু নানানভাবে ক্ষতি করতে আসতে পারে তোদের ছেলে সুজনের। আমি ওর জন্ম তারিখ গণনা করে দেখেছি। ওর রাশি এবং লগ্ন হালকা, ফলে যে কোনো রকম বশীকরণ ওর ওপরে সহজেই প্রভাব বিস্তার করে ফেলতে পারে। আর সেটাই হয়েছে। ওই জন্যই ওর মধ্যে খুব তাড়াতাড়ি সেই বশীকরণের প্রভাব ছড়িয়ে গেছে। এবং যখন যখন তাকে বশ করার জন্য ক্রিয়া করা হচ্ছে, তখন তখনই সে নিজের মধ্যে থাকছে না, নিয়ন্ত্রিত হচ্ছে অন্যের চালনায়। কথাগুলো একভাবে বলে কালভৈরব তান্ত্রিক থামলেন। তার চোখ তখনও বন্ধ,
মাথাটা ওপরে তোলা, একটা কালো বস্ত্র পরিহিত তিনি। কালভৈরব তান্ত্রিকের ডেরাটা স্বাভাবিকের তুলনায় একটু অন্যরকম। প্রথমবার পা রাখতেই সকলের সারা শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি শুরু হয়েছে। জায়গাটা আলো আঁধারের খেলা। জলাহাটি গ্রামের থেকে বেশ অনেকটা ভেতরের জঙ্গলের ধার ঘেঁষে এই কালভৈরবের আস্তানা। সেখানে ঢুকলে যে কোনো সাধারণ মানুষের মনে হবে তার সমস্ত সমস্যার সমাধান এখানেই বুঝি আছে। বাড়ির সামনে অশ্বত্থ গাছের একটা ঝোপ, তার ভেতর দিয়ে সরু গলির পথ। সেখানে একসাথে দুটো মানুষের যাওয়া প্রায় অসম্ভব। আর তারপরেই আসল গর্ভগৃহ তান্ত্রিকের। তবে জায়গাটা এতটাই বিশ্রী গন্ধে ভরে রয়েছে, তাই সকলেই নাকে কাপড় চাপা দিতে বাধ্য হয়। ঘরের দরজার সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাছের আঁশ কাটা মাথা। কোনো কোনো মাছ শুকিয়ে গিয়ে তার শিরদাঁড়া বেরিয়ে রয়েছে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নরকরটি, কয়েকটা মানুষের হাড়, পশুর হাড় ইত্যাদি। ঘর বলতে বাঁশের ছাউনি দিয়ে ঘেরা একটা ঘর, তাতে একটা মাটির উনুন আছে। বাইরে কয়েকটা জায়গায় পাটকাঠি লাগানো। তার মধ্যেই একটা কালো আসনে বসে কতগুলো মাদুলি হাতে নিয়ে চোখ বুজেই তাতে মোমের আস্তরণ লাগাতে লাগাতে কথাগুলো বলছিলেন কালভৈরব তান্ত্রিক। তাকে যে কেউ দেখে ভাববে হয়তো এ পাগল, কিন্তু এনার গুণ এবং ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে যারা জানেন তারা বোঝেন অতি সাধারণ জীবন যাপনে থেকেও কালভৈরব তান্ত্রিক একজন মহান সাধক। এই জলাহাটি গ্রামেই তার বাস। মানে সাক্ষাৎ ঈশ্বরের করুণায় এখানকার মানুষের বিপদ থেকে উদ্ধারের জন্য তাকে পাঠিয়েছেন। তান্ত্রিকের কথাটা শেষ হতেই বাদলা কাকা বললেন, কিন্তু বাবা, এই খেলনা পেতুলের ঘোড়াটা কিভাবে? বলি, পুতুল তন্ত্র নিয়ে কিছু জানিস? বাবা, আমি অতি মূর্খ মানুষ, এই সমস্ত মন্ত্রতন্ত্রের কিছুই জানি না। কিন্তু সুজন আমার নিজের ছেলের মতো। বৌঠান আর হরিহর দাদার কষ্ট চোখে দেখার মতন নয়। ওদের সাথে বহুদিনের আমার সখ্যতা। সুজনের মতো ভালো ছেলে এই জলাহাটি গ্রামের একটাও নেই। কিন্তু সেই ছেলের উপরেই, ওই জন্যই শেষে কোনো উপায় না পেয়ে আমি বৌঠান আর দাদাকে নিয়ে এলাম আপনার কাছে। বাবা, তন্ত্র কি জানিস? তবে শোন, তন্ত্র হলো শুভ শক্তিকে জাগিয়ে তুলে অশুভ শক্তির দংশন করা। কিন্তু বেশ কিছু মানুষ নিম্নতন্ত্র প্রয়োগ করে তন্ত্রের আসল মান খারাপ করেছে, যার জন্য সাধারণ মানুষ তন্ত্রকে ভয় পায়। অথচ তন্ত্র হচ্ছে তনুর ধারক। তন্ত্রের মাধ্যমেই মানুষের জীবনকে আরো আরো পবিত্র করা যায়। অন্ধকার ঠেলে আলোর রোশনাইকে আনা হয় সকলের সামনে। কিন্তু মানুষ ভাবে তন্ত্র মানে অতিকায় ভয়ানক কোনো মূর্তির দৃশ্যমান হবে, কিংবা তার প্রতি পরতে মৃত্যু ভয় নিশ্চিত হবে। শোন, এখন তোরা যা, বিকেলে ওই জিনিসগুলো আনবি, তারপর আমি যা করার করতে পারবো। কালভৈরব তান্ত্রিকের ঘর থেকে বেরিয়ে এলো বাদলা কাকা, সুজনের মা আশালতা দেবী আর তার বাবা হরিহর মাঝি। আশালতা দেবী তার আঁচলের কোণায় চোখের জল মুছছেন। হরিহর বাবু বললেন, আহা সুজনের মা, কি করছো? চোখের জল ফেললে কি কিছু হবে?
এখন যে কোনো প্রকারেই আমাদের ছেলেকে আমাদের বাঁচাতেই হবে। কাল ভৈরব তান্ত্রিকই একমাত্র এখন আমাদের সুজনকে বাঁচাতে পারবে। সুজনের মধ্যে যে বশীকরণ করা হয়েছে তার সমূলে উৎখাত করতে পারবে একমাত্র তিনি। আমি অবশ্য শুনেছিলাম কাল ভৈরব তান্ত্রিকের কথা অনেকের মুখে, কিন্তু তাকে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি। এমনকি কোনো বিপদে পড়তেও হয়নি যে তার শরণাপন্ন হব। কিন্তু কপাল এমনটাই খারাপ, শেষটাই কিনা নিজের ছেলের জন্য। আমি তো বললাম আপনাদের, একমাত্র এখন ইনি ভরসা, তাই তো আপনাদের নিয়ে আসলাম। বিকেলবেলা আমি আর হরিহরদা আবার আসব, বৌঠান বাড়িতেই থাকবেন। এরপর পথ চলতে চলতে হরিহর মাঝি হঠাৎ বাদলা কাকার হাত চেপে ধরে বলল, বাদলা, সত্যি তুমি আমার সুজনের জন্য যা করছো তা নিজের ভাই থাকলে করতো কিনা সন্দেহ রয়েছে। তোমার কাছে আমরা চিরদিনই কৃতজ্ঞ থাকব। আমাদের এত বড় বিপদে একমাত্র তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গী ছিলে। দেখো হরিদা, সুজন আমার ছেলের মতো, ওকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। তাছাড়া আমি আর কি করলাম? আমি তো শুধুমাত্র সর্বরী আর ওর ছেলের কথা বললাম। হরিহরদা, ওরা আবার ফিরে এসেছে, তাই তো সুজন অমন করে মানুষকে কেটে গাছের সাথে ঝুলিয়ে রাখছে, ঠিক যেইভাবে সর্বরীর ছেলেকে রাখা হয়েছিল। আসলে মানুষের প্রতিশোধ স্পৃহা সাংঘাতিক। প্রতিশোধ নেওয়ার জন্য আরো একবার জন্ম হয়, এবং এই সমস্ত ঘটনা যে কেবল গালগল্প নয় সেটা তো প্রমাণ হলই। বেঁচে থাকার অধিকার আমাদের সকলের রয়েছে, আর যারা এই অধিকার কেড়ে নেয় তাদের তো তার ফল ভোগ করতেই হয়। এই জলাহাটি গ্রামের মানুষ সেদিন যদি এত বড় অন্যায়টা না করত, সর্বরী আর ওর ওই নিষ্পাপ ছেলেটাকে যদি ওই পরিস্থিতির সম্মুখীন না হতে হতো, তবে আজ জলাহাটির মানুষকে এইভাবে ওই নিরীহ নিষ্পাপ ছেলেগুলোর প্রাণ চলে যেতে দেখতে হতো না। আমি শুধু এটা ভাবছি, আমার সুজনকে যদি কেউ দেখে নেয় তখন কি হবে? কেউ তো আর আসল সত্যিটা জানবে না। শুধু 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 আমার ছেলেটাকে সবাই খারাপ বলবে, ওর সাথে যে কি কি করবে। ভগবান, ভগবান, এতদিন ধরে তোমার পুজো অর্চনা করেছি, তার প্রতিদান হিসেবে তুমি আমাকে এই দিলে। ঈশ্বর আছে বলেই আমরা কাল ভৈরব তান্ত্রিকের খোঁজ পেলাম, না হলে উনি বছরের বেশিরভাগ সময়টাই হিমালয় বা এদিক সেদিক ঘুরে বেড়ান। ওনাকে পাওয়া আর ঈশ্বরকে পাওয়া একই কথা। তার উপর উনি খামখেয়ালি প্রকৃতির মানুষ। যদি ইচ্ছে না হতো তাহলে আমাদের দেখা মোটেই তিনি দিতেন না। চিন্তা করলে হবে না, কিছু নিশ্চয়ই এর সুরাহা হবে। মহাদেবের ওপর বিশ্বাস রাখুন, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন সব। কাল ভৈরব তান্ত্রিক ডান হাতে 4টে মাদুলি আর বাম হাতে একটা পিতলের ঘটিতে জল নিয়ে চোখ বুজে বিড় বিড় করে পড়ে চলেছেন কি সমস্ত যেন মন্ত্র। তার সামনে বিশাল এক গোল গণ্ডি করা রয়েছে এবং তার মধ্যে রাখা রয়েছে পুজোর নানান রকম সামগ্রী। কাল ভৈরব তান্ত্রিকের সামনেই গনগনে আঁচে জ্বলছে আগুন, তাতেই কাঠ পোড়ার ফটফট করে শব্দ হচ্ছে এই নিস্তব্ধতায়। যদিও এই সময়টায় বৃষ্টি আসার কথা নয়, তবুও আকাশ জুড়ে কালো মেঘ কোত্থেকে যেন পড়তে পড়তে এসে জমা হলো। শুরু হলো একটা তুমুল হাওয়া, মাঝে মাঝে কান ফাটানো বাজ পড়তে শুরু করলো অবিরত।
বিকেলে কালভৈরব তান্ত্রিক বসেছিলেন পুজোতে। 108 লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তিনি প্রস্তুত করেছিলেন সকলের জন্য মাদুলি আর কবজ। কিন্তু বারবার প্রকৃতির এই রোষানল তাকে কাজে মন বসাতে দিচ্ছিল না। হঠাৎ করে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি যেন ঝুপ করে সন্ধে নেমে পড়ল। প্রকৃতিও যেন চাইছে না সুজন এই বিপদ থেকে মুক্তি পাক, কিংবা এই জলাহাটি গ্রাম আবার আগের মতো বিপদ মুক্ত হোক। তবুও মন্ত্র পড়া থামালেন না কালভৈরব তান্ত্রিক। বজ্র কঠিন কণ্ঠে সুজনের বাড়ির ভিটের পূর্বমুখে বসে সামনের যজ্ঞকুণ্ডে অগ্নি নিক্ষেপ করে তিনি এক নাগারে বলে চলেছেন মন্ত্র। তার থেকে কিছুটা দূরেই বসে রয়েছেন আশালতা দেবী, হরিহর মাঝি আর বাদলা কাকা। আর ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে সুজন। ঘরের ভেতর থেকে ভেসে আসছে ঘরের আসবাবপত্রের ভাঙাচোরার শব্দ। কারণ কালভৈরব তান্ত্রিক আগেই বলেছিলেন সুজন এই যজ্ঞ বাড়িতে কখনোই হতে দেবে না। তাই সুজনকে ঘরের ভেতর আটকে রাখা হয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে পারবি না, পারবি না, তোর আমাকে আটকাতে পারবি না। বাইরে প্রচন্ড জোরে বাতাস বইতে লাগলো ভেঙে চুরে। বাইরে থাকা আম গাছ, পেয়ারা গাছ, সেগুলোকে যেন ঘাড় ধরে মাটিতে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে। এমন উত্তাল ঝড় কখনো কেউ আগে দেখেনি। মাটির রাস্তার ধুলোগুলো গোল হয়ে চরকির মতন ঘুরে চলেছে সুজনের বাড়ির আশপাশ বরাবর। সব শেষ করে দেব। উপস্থিত সকলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। কিন্তু তবুও নিজের জায়গায় স্থির কালভৈরব তান্ত্রিক। তার শরীরে কালো রঙের বসন, গলায় মোটা রুদ্রাক্ষের মালা, ডান এবং বাম হাতে রয়েছে অসংখ্য তাবিজ আর মাদুলি। 6 ফুটের বেশি লম্বা কালভৈরব তান্ত্রিক তার স্বাস্থ্যবান শরীর নিয়ে বসে তার বজ্র নিনাদ কণ্ঠে পাঠ করে চলেছে মন্ত্র। বাইরে প্রবল ঝড়েও যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। মন্ত্রের পরিমাণ যতই বাড়ছে ততই বাইরে থেকে ঝড়ের প্রবল বেগ আর ঘরের ভেতর সুজনের ভাঙচুরের শব্দ প্রত্যেক মাত্রায় বেড়েই চলেছে। বারবার নিজের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছিলেন কালভৈরব তান্ত্রিক। হঠাৎ তার প্রচণ্ড গরম লাগতে শুরু করল। কেউ যেন তার সমস্ত শরীরে আগুনের হলকা ছড়িয়ে দিচ্ছে। একসময় ধীরে ধীরে তার সমস্ত শরীর যেন আগুনে পুড়ে যেতে লাগলো। তিনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন এটা সেই অপশক্তির কাজ। সে কিছুতেই চাইছিল না এই বাড়িতে মহামৃত্যুঞ্জয় কবজ কেউ ধারণ করুক। কতক্ষণ যে এমনভাবে চলল তার ঠিক নেই। একটা সময় পরে সেই প্রচণ্ড ঝড় বৃষ্টি থামল। মন্ত্র পড়া শেষ হলে কালভৈরব তান্ত্রিক বললেন, এখন আমাকে সবার প্রথমে এই গ্রাম বন্ধন করতে হবে। অন্তত এই গ্রামের ওপর এই মন্ত্রের প্রভাব বিস্তার থাকলে এই গ্রামের আর কোনো নিরীহ ছেলের অন্তত বেঘোরে প্রাণটা যাবে না। এখন রাত্রি অনেক হয়েছে, গ্রামের কেউ হয়তো আর জেগে নেই। আমার একটা মশাল লাগবে। আর বাদলা, তুই এই 10টি ঘট নিয়ে আমার সঙ্গে চল। 10টি ঘট 8টি কোণে পুঁতে দিতে হবে, তাহলে অনন্ত জলাহাটির গণ্ডির মধ্যে কোনো বাচ্চা আর বশীভূত হবে না। আর দেরি করল না বাদলা কাকা। কালভৈরব তান্ত্রিকের সাথে চলল বাড়ির বাইরে।
খুব সাবধান। এই মন্ত্র জল যেন ঘট থেকে ছিটকে বাইরে না পড়ে, তাহলেই এর গুণ কমে আসবে। বাদলা কাকা ঘাড় নেড়ে খুব ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো কাল ভৈরব তান্ত্রিকের পিছু পিছু। দুইজন মিলে 10টি ঘট তাদের হাতে নিয়েছে। প্রত্যেকটি ঘটের মুখে হলুদ সর্ষে দিয়ে লাল কাপড়ে মোড়া। পুরো গ্রামটা ঘুরে 9 দিকে 9টি ঘট পুঁতে দিয়ে চলে আসা হচ্ছিল। ঠিক তখনই নৈরিত কোণে শেষ ঘরটি পুঁতে দেওয়ার সময় প্রচন্ড জোরে নিজের হাতে একটা ধাক্কা অনুভব করলেন বাদলা কাকা। টাল সামলাতে না পেরে পড়ে গেলেন তিনি মাটিতে আছাড় খেয়ে, আর সঙ্গে সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসলো একটা যন্ত্রণা মাখা চিৎকার। তবুও নিজের ডান হাতে শক্ত করে ধরেছিলেন তিনি লাল কাপড়ে বাঁধা ওই ঘরটিকে। সেই ঘটের বাইরে এতটুকুও জল বের হয়নি। কিরে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, না আসলে একটা প্রচন্ড জোরে ধাক্কা অনুভব করলাম পেছন থেকে। কিভাবে যে পড়ে গেলাম কে জানে, কিন্তু এত রাতে কে? ওরে বোকা, বুঝলি না? এটা তার কাজ। নৈরিত কোণে এমনিতেই এসব বেশি হয়। সে চাইছে না তার বিরুদ্ধে কোনো কাজ করা হোক এই গ্রামে। প্রচন্ড রাগ তার আমি অনুভব করতে পারছি। কথাগুলো বলতে বলতে নিজের চোয়াল শক্ত করে চোখ বন্ধ করলেন তিনি। বাদলা কাকা কোনো মতে উঠে দাঁড়ালেন। তার ডান হাঁটুতে যথেষ্ট চোট লেগেছে, অনেকটা কেটে গিয়ে ফুলে গেছে। ঠিকভাবে দাঁড়াতে গেলেও পায়ে লাগছে, কিন্তু সেদিকে পাত্তা দিলেন না তিনি। আপনি তাহলে আর দেরি করবেন না বাবা, তাড়াতাড়ি ঘরটি প্রতিস্থাপন করুন মাটিতে। যেভাবেই হোক জলাহাটি গ্রামকে বাঁচাতে হবে, আর সুজনকেও। কাল ভৈরব তান্ত্রিক ঘরটি নিয়ে মাটিতে গর্ত করে তাতে মন্ত্র পড়তে পড়তে পুঁতে দিলে। শোন, একদম পিছন দিকে ফিরবি না, আর নিজের পরিচিত কোনো কণ্ঠের শব্দ পেলেও পিছন দিকে তাকাবি না কিন্তু ভুলেও। ভাববি এখন যে এই ক্রিয়া করছে সে কিন্তু অনেক রকম ভাবেই আমাদেরকে তার বিপদে ফেলার চেষ্টা করবে, আর তার জালে পা দেওয়ার চেষ্টা করাবে। পিছন ঘুরে তাকালে তোকে মারতেও পারে, আর শুধু তাই নয়, তোর মধ্যে ভর করে ওই গ্রামে প্রবেশ করতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, এতক্ষণ ধরে যা যা কাজ হলো তার সব কিছুটাই এক নিমেষেই সে নষ্ট করে দেবে। তাই হাজার কিছু হয়ে গেলেও পেছন দিকে ঘোরা যাবে না। আচ্ছা বেশ বাবা, পেছনের দিকে ঘুরবো না। কিন্তু মাত্র কয়েক পা এগোনো হয়েছে, হঠাৎ পেছন থেকে 3 বার কে যেন ডেকে উঠল। বাদু, কি রে বাবা বাদু, বড্ড খিদে পেয়েছে রে। ওই ওই বাদু, 2টো ভাত দে রে বাবা। তোর কাছ থেকে ভাত খাওয়ার জন্যে কত দূর থেকে আসলাম। থমকে দাঁড়িয়ে পড়ল বাদলা কাকা। আর সামান্য কিছু মুহূর্ত দেরি হলেই হয়তো পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতো সে, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ল তার সাবধান বার্তা। তার মা তাকে বাদু বলে ডাকত। সেই মা আজ থেকে বছর 7 আগে চলে গেছেন এই পৃথিবীর মায়া কাটিয়ে। তার ফিরে আসা একেবারেই অসম্ভব। পিছন ঘুরে না তাকিয়ে সামনের রাস্তাতেই পথ ধরে চলতে লাগলো দুইজনে। এই অন্ধকারে গ্রামের পথকে বড্ড অচেনা লাগছে।
অথচ কোন ছোট্ট থেকে এই গ্রামেই রয়েছে সে। এই সমস্ত পথ ঘাট তার হাতের তালুর মতন জানা। তবুও রাতের অন্ধকারে সবকিছু কেমন যেন অচেনা লাগছে। কালভৈরব তান্ত্রিক বললেন, আজকে রাতে আমি ঘুমোবো না, চন্দ্র দর্শনে বসবো এবং সমস্ত ঘটনাটা জানার চেষ্টা করব। আর আগামী কাল রয়েছে শনিবার, অতি উত্তম সময়। আগামীকাল বসতে হবে আমায় উচাটন প্রক্রিয়া করতে। বশীকরণ, মারণ, উচাটন এই সমস্ত কিছুই নিম্নতন্ত্রের শাখা। সুজন এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে বশীভূত হয়েছে। তাই প্রথম দিনে আমি বলেছিলাম কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তাই ঠিক যেভাবে ক্রিয়া করা হয়েছে তার বিপরীত ক্রিয়া করে এই ঘটনার নিষ্পত্তি সম্ভব। তবে এই কাজ যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, বরং তার চেয়ে অনেক অনেক গুণ কঠিন। আর সব থেকে বড় বিপদ সুজনের প্রাণহানির সম্ভাবনা। শেষের কথাটা বুকে ছুরির মতন আঘাত আনল বাদলা কাকার। সুজনের প্রাণহানির সম্ভাবনা? কিন্তু কি করে হবে? বাবা, সুজন আমার ছেলের মতন বাবা, ওর কিছু হলে। কথাটা শেষ করতে পারল না বাদলা কাকা। তার আগেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল 2 গাল বেয়ে। কালভৈরব তান্ত্রিক হাসলেন মৃদু, তারপর মৃদু গলায় বললেন, খ্যাপা, ভালোবাসা সবচেয়ে বড় তন্ত্র। ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। যে কোনো রকম তন্ত্র, কালা জাদু, খারাপ বিদ্যা সব কিছুকে প্রতিরোধ করা সম্ভব একমাত্র ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আর ঈশ্বরের নাম জ্ঞানে। একমাত্র তিনিই পারেন এই সমস্ত অপশক্তিকে দূর করতে। ঈশ্বরের উপর ভরসা রাখ তুই ছেলে, দেখবি তোর ওই অকৃত্রিম ভালোবাসা সুজনের নতুন জীবন পাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন। কথাগুলো বলে সামান্য সামনের দিকে এগিয়ে গেলেন কালভৈরব তান্ত্রিক। কিন্তু বাদলা কাকা ঠিক সেইভাবে দাঁড়িয়ে রইলেন ঠাঁই। তার চোখে যেটুকু জল ছিল সেটা এখন শুকিয়ে গেছে। একটা আশার আলো বুকের মধ্যে ধিমি ধিমি আওয়াজ করে বাজছে তার কালভৈরব তান্ত্রিকের কথাগুলো শুনে। বাইরে তখন ভোরের আলো সদ্য ফুটে উঠেছে। পূব দিক ফর্সা করে সূর্য উঁকি দিচ্ছে। গাছের পাতাগুলো খসখসে শব্দ তুলে দুলছে হাওয়ায়। অনেকদিন পর ভোরের মাটিতে খালি পায়ে পা রাখলেন বাদলা কাকা। হালকা শিশির পড়ে মাটি ভিজে আছে। একটা মিষ্টি গন্ধ চড়ে বেড়াচ্ছে চারপাশ জুড়ে। এতদিন যেন হাত পা ভারী হওয়া একটা চাপা অনুভূতি হতো তার, কিন্তু আজ সকালটা যেন অন্যরকম, ঠিক আগের মতোই উজ্জ্বল। কিন্তু বিপদ এখনো কাটেনি। গ্রামের বাচ্চাগুলো সুরক্ষিত হলেও সুজন, সে কি এখনো ঠিক আছে? আর বেশি দেরি করল না সে। জোর কদমে হেঁটে যেতে লাগলো সুজনের বাড়ির দিকে। বাবা, আপনি আপনি যে চলে গেলেন তখনই ঘর থেকে আর কোনো আওয়াজ না পাওয়ায় আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তাই আমি আর ওর বাবা মিলে দুজনে দরজা খুলে দেখি ও ঘুমিয়ে পড়েছে। তারপর আবার আগের মতো দরজা বন্ধ করে বাইরে এসে আমরা বসে থাকলাম। বাবা, আমার ছেলেটা
বাঁচবে তো? হ্যাঁ? ও ও আগের মতো সুস্থ হয়ে যাবে তো বাবা? আমার ছেলেটার যদি কিছু হয়, ও আমার একমাত্র শিবরাত্রির শুনতে। বাবা, আপনি আপনি যা চাইবেন, আমি তাই দেব। শুধু 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 আমার ছেলেটাকে সুস্থ করে দিন। ওরে মা, তোর ছেলে সুস্থ হয়ে যাবে, একটু ভরসা রাখ। আজকে আমি চন্দ্র দর্শনে বসবো। আমি দেখতে চাই পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে, কে সেই বশীকরণকারী ব্যক্তি, আর সে কিভাবেই বা এইসব করলো। আর ওই পিতলের খেলনা ঘোড়াটাই বা কি? এসবের উত্তর আজকে আমায় জানতেই হবে। শোন, আমি উত্তর দিকে মুখ করে একটা ঘরে বসবো। যতক্ষণ না আমি ঘর থেকে বেরোচ্ছি, ঘরের মধ্যে হাজার শব্দ পেলেও তোরা কেউ দরজার কাছে যাবি না, ভুলেও দরজা খুলবি না, তাহলে কিন্তু সমস্ত কাজে জল ঢালার মতন হয়ে যাবে। একদম ভয় নেই। আর ততক্ষণে বাদলা, তোকে বলেছিলাম পুজোয় যা যা লাগবে সবকিছু নিয়ে আসতে, তুই সেগুলো জোগাড় কর। আমি সন্ধেবেলায় আবার বেরোবো ঘর থেকে, এবং বেরিয়ে পুজোতে বসবো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু জোগাড় করে নিয়ে আসবো। আপনি একদম চিন্তা করবেন না বাবা। চন্দ্র দর্শনটা কি? ওটাই কি আমার ছেলে সুস্থ হবে? হ্যাঁ, চন্দ্র দর্শন হলো আমাদের ধ্যান যোগের উচ্চতম পর্যায়। সাধনা করার জন্য আগে চিত্ত শুদ্ধি, শরীর শুদ্ধতার এসবের প্রয়োজন আছে। এটা তারই প্রথম ধাপ। ঠিকভাবে চন্দ্র দর্শন করতে পারলে নিজের দুই চোখের মাঝের স্থানে বাঁকা চাঁদের মতন সামান্য অংশ পরিলক্ষিত হয়। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ গোল পূর্ণিমার চাঁদের মতোই আকার নেয় সেটি। এটা করতে সব থেকে বেশি সময় লাগে যে কোনো সাধক সাধিকার। তবে এটা করতে পারলেই ভাবতে হবে সাধনার প্রথম পর্যায় সে সম্পন্ন করতে পেরেছে। এরপরে হবে ঈশ্বর সাধনা। এই চন্দ্র দর্শন করতে পারলে ধীরে ধীরে তার চোখের সামনে প্রকট হয় ভূতপূর্বক ঘটনা, অর্থাৎ এর আগে কি কি ঘটেছে সেই সব কিছু চোখের সামনে ছবির মতন ফুটে ওঠে। এটা একরকম ষষ্ঠ ইন্দ্রিয় জাগরণ বলতে পারিস। আমি সেভাবেই দেখব তোর ছেলেকে কে এমন করলো আর কিভাবে করলো। আপনি আপনি মহান, আপনি মহান বাবা। আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু কিন্তু কালকের থেকে তো আপনি কিছু মুখে দেননি। কিছু খেয়ে নিন, পেটে কিছু না থাকলে যে। খাওয়াটা তো বড্ড তুচ্ছ জাগতিক লোভ। শরীরের নাম মহাশয়, যাহা সহাবে তাহাই সয়। মারে, কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি এক ফোঁটা জলও গলায় ঢালব না। এখন শারীরিক আরাম বোধ হলে সাধনায় ব্যাঘাত ঘটবে। ঈশ্বর আমাকে না খেয়ে থেকেও কাজ করার শক্তি দিয়েছে। কুণ্ডলিনী জাগরিত হলে এসব কিছু তুচ্ছ। আমায় এক ঘটি গঙ্গার জল দে মা, কাজে লাগবে। গঙ্গার জল নিয়ে কালভৈরব তান্ত্রিক উত্তর দিকের একটা ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। আশালতা দেবী, হরিহর মাঝি আর বাদলা কাকা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। সুজন এখনো অঘোরে ঘুমোচ্ছে, তবে তাকে কেউ জাগালো না, পাছে বিপদ হয়। ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে নিজের গুরুদেবের উদ্দেশ্যে গুরু মন্ত্রে প্রণাম করে নিলেন কালভৈরব তান্ত্রিক। সামনে বসালেন মহাদেবের ভৈরব রূপের একটি চিত্রপট। ভীষণ দর্শন এক পুরুষ মূর্তি, সামনে দুটো দাঁত বেরিয়ে রয়েছে, চোখের মধ্যে উগ্র রূপ বিদ্যমান তার। হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।
আর সেই পুরুষ মূর্তির পাশেই রয়েছে একটা কালো কুকুর। তারও চোখের মণিগুলো অস্বাভাবিক রকমের লাল আর ভয়ঙ্কর। দেখলেই গাটা শিরশির করে ওঠে, আবার সাথে শ্রদ্ধা ভক্তিতে মাথা নত করতেও ইচ্ছে করে। কাল ভৈরব তান্ত্রিক ভৈরব তন্ত্র সিদ্ধ। তার মন্ত্র ভৈরব মন্ত্র। জীবনের প্রথম অধ্যায়ে প্রচুর তপস্যা করে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ষড়রিপু বিসর্জন দিয়ে সে এখন মহামন্ত্র সিদ্ধ তান্ত্রিক। কাল ভৈরব তান্ত্রিক বললেন, সুজন ছেলে মানুষ, ওর এখনো বাঁচার কথা ঈশ্বর। ওর অনেক বড় বিপদ। ওকে ঘিরে ওর পরিবারের সবাই বেঁচে আছে, আর এর চেয়ে সবচেয়ে বড় দায়ভার পড়েছে আমার কাঁধে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব সুজনকে বাঁচানোর। হে ঈশ্বর, হে মহাকাল, হে ভৈরব, আমায় শক্তি দিও। এতদিনের সমস্ত সাধনা, সমস্ত প্রাপ্ত শক্তিকে কাজে লাগিয়ে আমি যেন সুজনের এত বড় বিপদ থেকে ওকে আর ওর পরিবারকে বাঁচাতে পারি। ঈশ্বর, ঈশ্বর, তুমি দেখো, তুমি দেখো। শুনছেন জলাহাটির নিশি আতঙ্ক। আমাদের পরিবেশনার এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্পের প্রথম এবং দ্বিতীয় এপিসোড যদি আপনি শুনে থাকেন তাহলে সেগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। ঈশ্বরের কাছে প্রার্থনা করে 2 হাত জড়ো করে প্রণাম স্বরূপ মাথা ঠেকালেন তিনি। তারপরে কালো রঙের আসনের উপর পদ্মাসনে বসে 2 চোখের উপর নিজের হাতের তালু রেখে চন্দ্র দর্শনে বসলেন। ধীরে ধীরে সমস্ত শরীর তার শিথিল হতে শুরু করল। চোখের সামনে প্রকটিত হল এক গোল পূর্ণিমার চাঁদ। আর তারপরেই চোখের সামনে ছবির মতন স্পষ্ট হল সমস্ত কিছু। ও মা, মা গো, আমায় খেলনা ঘোড়াটা কিনে দাও না। একটা বছর 7-8 ছেলে তার মায়ের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে একটা মেলাতে। মেলাটা বসেছে একটা বড় মন্দিরের সামনে, জলাহাটি গ্রামের থেকে অনেক দূরে। সর্বরী কেবলই চিন্তায় মগ্ন। ওই গ্রামের কেউ যেন জানতে না পারে সর্বরীর জাত। সর্বরীর সিঁথি সাদা, হাতগুলো ফাঁকা। হালকা ঘিয়ে রঙের শাড়িতে নিজেকে জড়িয়ে রেখেছে সে। চোখে মুখে অবসন্নতা আর বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মুখটা দেখেই দুঃখী বলেই মনে হচ্ছে তাকে। ছেলেটি আবার বলল, ও মা, খেলনা ঘোড়াটা আমি কিনবো। ছেলেটির আঙুল একটা খেলনা সোনালি রঙের ঘোড়ার দিকে তাক করা। ঘোড়াটি সাজানো রয়েছে একটা দোকানের উপরের তাকে। সর্বরী একবার নিজের হাতে থাকা পয়সাগুলোর দিকে দেখল। যা পয়সা রয়েছে তাতে অবশ্য ঘোড়াটি কেনা যাবে, তবে চাল কেনা যাবে না। শুধুমাত্র তার ছেলের পেট ভরবে, আর তার পেট ভরবে শুধু ভাতের মাড়ে। সর্বরী সোনালি রঙের ঘোড়াটি কিনে দিল তার ছেলেকে। বাচ্চা ছেলেটির মুখের হাসি প্রমাণ করে দিচ্ছে তার খুশি কতটা হয়েছে। সর্বরীর গাল ভরা হাসি মুখ। নিজের ছেলেকে তার পছন্দের জিনিস দিতে পেরে সব মায়েরই সুখ হয়। একটা ছোট্ট ঘর, সামনেটা বাগান, তাতে ফলানো রয়েছে নানান রকমের সবজি। এক চিলতে উঠোন। গ্রামের সকলের সাথে তার কথা নেই। সে নাকি বেদে, আর বেদের কোনো জাত হয় না, তাই সবাই এড়িয়ে চলে তাকে। কিন্তু তবুও হাসি খুশির মাঝে বেড়ে উঠছিল বিধবা মা আর তার একমাত্র ছেলে।
কিন্তু এ কি? হঠাৎ চোখের সামনে খুব দ্রুত দৃশ্যপটগুলো পাল্টে যেতে থাকলো এক নাগাড়ে। একদল লোক লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে সেই ছোট্ট এক চিলতে বাড়িটার দিকে। তারা সকলে মিলে ছেলেটিকে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলের দিকে। সেখানে একজন ভয়ানক দর্শনা তান্ত্রিক বসে আছে। হঠাৎ একটা ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলল সে ছেলেটিকে। ছেলেটির শরীর থেকে বেরিয়ে আসা রক্ত ছিটকে পড়ল চারিপাশে, আর একটা একটা হাত পা শরীরের কাটা অংশগুলো ঝুলছে গাছের ডালে। আর সাথে সাথে একটা মোটা ধারালো শলাকা নিজের বুকে ঢুকিয়ে দিল সর্বরী। তার প্রতিশোধের আগুন ছড়িয়ে গেল জলাহাটির মাটিতে। তারপর চোখের সামনে ভেসে উঠল একটা জঙ্গল, শ্মশান আর একটা মাঝ বয়সী নারীর মূর্তি। একটা লাল আসনে বসে একজন নারী। তাকে দেখে চমকে যাওয়ার মতন অবস্থা, কারণ হুবহু তাকে দেখতে সর্বরীর মতো। কাল ভৈরব তান্ত্রিক বুঝতে পারলেন সেই বেদের মেয়ে সর্বরী আবার গত জন্মের প্রতিশোধ নিতে এ জন্মে ফিরে এসেছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত রকম কাজ করছে। সর্বরী ছোট থেকেই তন্ত্রবিদ্যার দ্বারা তার পূর্বজন্মের সমস্ত ঘটনা মনে করতে পারত এবং সে এটাও জানে এ জন্মে তার আগমন কেবলমাত্র গত জন্মের প্রতিশোধের জন্য, তার ছেলের সাথে হওয়া অন্যায়ের জন্য। চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হলো মাটি খুঁড়ে বের করে আনা একটা খেলনা ঘোড়া। এটা ঠিক সেই ঘোড়া যেটা নিয়ে অনেক আগে খেলা করত সর্বরীর ছেলে, যেটা মারা যাওয়ার সময় ছিটকে পড়েছিল জঙ্গলের একটা কোনায়। তারপর প্রকৃতির নিয়মে মাটি চাপা পড়ে সেটা হারিয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। আর ওই খেলনা ঘোড়াটাই হলো দুই জন্মের সংযোগ। ওই খেলনা ঘোড়া আবিষ্কার করে সেই মহিলা বসে বশীকরণ তন্ত্রে ৩০ বছর পরে আবার জন্ম নিয়েছে। ওই খেলনা ঘোড়া আবিষ্কার করে সেই মহিলা বসে বশীকরণ তন্ত্রে মগ্ন। ৩০ বছর পরে আবার তার জন্ম হয়েছে। আর প্রকৃতির নিয়মে তার পিতা একজন বড় তান্ত্রিক। তাই ছোট থেকেই নিজের পূর্বজন্মের কথা এই মহিলা আর তার বাবাও জানতেন। কালভৈরব তান্ত্রিক চোখ খুলে চারিপাশটা দেখলেন। তার চন্দ্র দর্শনের সময় অতিবাহিত হয়েছে, তবে আসল ঘটনাটা তিনি ভালো মতোই বুঝে গেছেন। এরপর তাকে কি করতে হবে সেটাও তার অজানা নেই। মুখে একটা হালকা হাসির রেখা নিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে তিনি দেখলেন সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে। গত রাতের মাদুলিগুলো সবাইকে গলায় পরিধান করতে বলে উনি ঘরের সামনে একটা গোল দাগ কেটে তাতে সামান্য লাল আর সাদা গুঁড়ো মিশিয়ে চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সেই গোল গণ্ডির ওপর ছড়িয়ে দিলেন। ঘরের ভেতর থেকে ঘুমন্ত সুজনকে এখানে আনতে হবে। তোদের ছেলের ওপর বশীকরণ করা হয়েছে, সম্ভবত তোর ছেলেকে ওই খেলনা ঘোড়া দেখিয়ে। যখনই বহু দূরে বসে প্রতিশোধ স্পৃহা নেওয়া সর্বরী তার বিদ্যা দ্বারা বশীকরণ করেছে, ঠিক সেইভাবেই চালিত হচ্ছে সুজন। সুজনের অজান্তে সুজন খুন করেছে এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ। বাবা বাবা বাবা, আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিন বাবা। আমার ও একমাত্র শিবরাত্রির সলতে বাবা। ওকে ওকে গায়ের কেউ দেখলে কি হবে বাবা? চিন্তা করিস নে মা, তোর ছেলে ঠিক তোর কোলে ফিরে আসবে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব তোর ছেলেকে বাঁচাতে। কিন্তু মা,
সর্বরীও যে এক মা ছিল, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছিল এই জলাহাটি গাঁয়ের মানুষ। সেই সর্বরীর রক্ত মিশে আছে এই মাটিতে, যার জন্য আবার জন্ম হলো সর্বরীর। সেই প্রতিশোধের জ্বলন্ত আগুনকে নেভানো সম্ভব নয় রে মা, অত সহজে সম্ভব নয়। একমাত্র এই সোনালী ঘোড়াটাকে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করতে পারলেই সম্ভব 2 জন্মের প্রতিশোধকে নিভিয়ে দেওয়া। কিন্তু খুব সাবধান, সে কিন্তু বারবার ছলা কলা করে ভড়কানোর চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তোরা তোদের লক্ষ্য ভ্রষ্ট হবি না। লক্ষ্য থেকে দূরে সরে গেলে কিংবা বিচলিত হলেই কিন্তু সে আরো শক্তিশালী হবে, আরো নানানভাবে তোর ছেলেকে কষ্ট দেবে, এমনকি মেরেও ফেলতে পারে। আপনি আপনি যেটা ভালো বুঝবেন বাবা, আপনার ওপর আমার পুরো ভরসা আছে। সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার মুখে আমাকে এক্ষুনি যজ্ঞে বসতে হবে। বাদলা, আমি তোকে যা যা আনতে বলেছিলাম সব তৈরি তো? বাদলা কাকা সম্মতিসূচক ভঙ্গিতে ঘাড় নাড়লেন। ঘর থেকে বাইরে আনা হলো সুজনকে। সে এখন সাধারণভাবেই রয়েছে, কিন্তু যেই সেই গণ্ডির মধ্যে নিয়ে যাওয়া হলো তাকে, সঙ্গে সঙ্গে শুরু হলো তার ছটফটানি। গলা ছেড়ে কালো রঙের আসনে বসে শুরু হলো মন্ত্রোচ্চারণ। প্রত্যেকবার গনগনে আগুনের ভিতর ঘি আর কর্পূর দেওয়ার সাথে সাথে আরো ভীষণভাবে জ্বলছে আগুন। তাতেই প্রচন্ড ছটফটানি শুরু হয়েছে সুজনের। সেই কাটা গণ্ডির মধ্যে বসে রয়েছে কাল ভৈরব তান্ত্রিক আর সুজন, আর বাইরে থেকে হরিহর মাঝি, আশালতা দেবী আর বাদলা কাকা সেই দৃশ্য একভাবে দেখে চলেছে। সকলের চোখে মুখে একটা আতঙ্ক। হঠাৎ সুজনের বাড়ির সামনে একটা মাঝ বয়সী মহিলার তীক্ষ্ণ আর্তনাদ ফেটে ওঠে। উঠে যা বলছি, বন্ধ কর, বন্ধ কর, এগুলো বন্ধ কর। কেউ বাঁচবে না, এ গ্রামের কেউ বাঁচবে না। আমি প্রতিশোধ নেবই। কাল ভৈরব তান্ত্রিক সেই দিকে তাকিয়ে দেখেন সেই পুরনো সর্বরী তার এ জন্মের রূপ নিয়ে তার কাছে এসেছে। তার মুখে প্রচন্ড রকমের হিংসা, ক্রূরতা আর নিষ্ঠুরতা। চোখগুলো যেন রাগে ভাটার আগুনের মতোই গনগনে রূপে জ্বলছে। হঠাৎ কাল ভৈরব তান্ত্রিক মন্ত্রোচ্চারণ করতে করতে দেখতে পেলেন সুজনকে গিলে খেতে আসছে একটা 4 পেয়ে সাপদ। কিন্তু এটা অসম্ভব। কাল ভৈরব তান্ত্রিক বুঝতে পারলেন তাকে শুধুমাত্র লক্ষ্যভ্রষ্ট করার জন্য এগুলো সব ওই মহিলার চাল। 108 বার এই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে খেলনা ঘোড়াটা ছুড়ে দিতে চাইলেন তিনি, আর সঙ্গে সঙ্গে গণ্ডির বাইরে থেকে সেই মহিলা মারাত্মক রকমের চিৎকার শুরু করলেন। ফেলবি না, ওই জলাহাটির মানুষ আমার কোলের বাচ্চাকে মেরে ফেলেছিল। এদের আমি কিছুতেই ছাড়বো না এদেরকে মারার জন্যই তো আমি আবার জন্ম নিয়েছি। এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকেই আমি আমার শিকার বানাবো। কিন্তু কোনো দিকে কর্ণপাত করলেন না তিনি। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে যেই সেই সোনালী রঙের খেলনা ঘোড়াটা আগুনের মধ্যে ফেলতে যাবে, অমনি সুজন এসে গলা চেপে ধরল কাল ভৈরব তান্ত্রিক। সুজন এখন আর নিজের মধ্যে নেই। তার চোখের মনির জায়গাটা সম্পূর্ণ সাদা। দম আটকে আসতে লাগলো কাল ভৈরব তান্ত্রিক, কিন্তু তবুও মন্ত্র পড়তে হলো এক নাগারে।
মন্ত্র পড়তে পড়তে অবশেষে গনগনে আগুনের আঁচের মধ্যে এক ঝটকায় ফেলে দিলেন তিনি লাল পুঁটুলিতে বাঁধা সেই খেলনা ঘোড়াটা। আর মুহূর্তের মধ্যে চোখের সামনে মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেল সেই নারী, আর চোখ বুজে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সুজন। একটা প্রচণ্ড রকম দুর্গন্ধে আশেপাশের পরিবেশ ভরে গিয়ে ম ম করতে লাগলো। কাল ভৈরব তান্ত্রিকের ঠোঁটের কোণায় একটা মৃদু হাসি খেলে গেল জয়ের। এখন সুজন একেবারেই সুস্থ। আগামী পরশু তার বিয়ে, আর বিয়ের প্রধান হর্তা কর্তা একমাত্র বাদলা কাকা নিজে। সুজন এখন তাকে নিজের কাকার মতোই ভালোবাসে। আশালতা দেবীর মনেও এখন আনন্দের শেষ নেই। সবাই খুশি আর আনন্দিত। নতুন বৌমাকে ঘরে নিয়ে আসার জন্য হরিহর মাঝিরও আনন্দ আর ধরে না। অবশ্য সুজন এসবের কিছুই জানত না। সুজনকে দেখে প্রথমবার মনে হয়েছিল সে যেন কেবলই একটা স্বপ্ন থেকে বাইরে বেরিয়ে এসেছে। সেদিনের পর থেকে গ্রামে আর কোনো সমস্যা হয়নি। তবে হরিহর মাঝি, আশালতা দেবী আর বাদলা কাকার বুকের মধ্যে কোথাও যেন একটা চিনচিনে ব্যথা রয়ে গেছে সর্বরীর জন্য। কেবল জলাহাটির আকাশে বাতাসে লেখা রইল সর্বরীর মাতৃস্নেহ, পত্নী স্নেহ আর এক রাশ ভালোবাসা। যে ভালোবাসা হয়তো পৃথিবীর সঙ্গে, মাটির সঙ্গে মিশে থাকবে আজন্ম। শুনলেন জলাহাটির নিশি আতঙ্ক। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার মতামত, আপনার অনুভূতি কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অল ডে সাসপেন্স।